প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের 258 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা যে পাঠিয়েছে তার নাম লাভলি সুলতানা, যার থেকে ঘটনা সে জোগাড় করে দিয়েছে তার নাম পূর্ণা। আর দ্বিতীয় ঘটনা একটা ছোট্ট ঘটনা পাঠিয়েছে আমাদেরকে সেলিম মোল্লা বারাসাত থেকে। সেলিম আমাদেরকে আগেও দুটো ঘটনা পাঠিয়েছিল। একটা কথা তোমাদেরকে বলতে চাই যে যারা রেগুলার ঘটনা আমাকে পাঠাচ্ছ, অনেক সময় আমার খেয়াল থাকে না। তোমরা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে জানিও যে কে কোন এপিসোডে ঘটনা পাঠিয়েছ, তাহলে তোমাদের নামে একটা প্লে লিস্ট করে দেব। তবে হ্যাঁ, অবশ্যই 5টার বেশি ঘটনা থাকতে হবে, তবেই একটা প্লে লিস্ট বানালে সেটা দেখতে ভালো লাগে। তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে যারা ঘটনা পাঠাচ্ছ তারা একটু তাদের এপিসোড নাম্বারটা উল্লেখ করে দিও, মানে আগের এপিসোড নাম্বারগুলো উল্লেখ করে দিও যখন তোমরা রিসেন্ট ঘটনা পাঠাবে, তাহলে একটু সুবিধা হয়। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, তবে এপিসোডের শেষে একটা ছোট্ট ভিডিও সেগমেন্টও থাকছে, কিন্তু তার আগে শুনে নি লাভলি আর সেলিম মোল্লার পাঠানো দুটো ঘটনা। চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের 258 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনা পূর্ণার জবানিতেই আমি লিখছি। আমার নাম পূর্ণা, আমার বয়স এখন 74। আমার জীবনের বেশ কিছু অধ্যায় রহস্যে মোড়ানো। বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমার মনে গভীর দাগ কেটে গেছে। তোমার প্রেতপক্ষ চ্যানেল শুনে মনে হলো আজ তোমাদের সাথে সেই অভিজ্ঞতাগুলোকে ভাগ করে নিই। নিজের পরিবার ছাড়া কাউকেই এই ঘটনাগুলো শেয়ার করিনি, তাই মনে ভাবলাম প্রেতপক্ষে পাঠিয়ে কোথাও একটা আমার এই ঘটনা চির অমর হয়ে থেকে যাবে। আমার শ্বশুরবাড়ি ছিল কোচবিহারের একটা প্রত্যন্ত গ্রামে। 3 ভাইয়ের পরিবার আর 3 জন বউ। আমার স্বামী ছিলেন সেই বাড়ির ছোট ছেলে, তাই আমি হলাম বাড়ির ছোট বউ। আমার 2 জা ছিল, বড় জা প্রজ্ঞা সুন্দরী দেবী আর মেজ জা রত্না। বড় জা ছিলেন যেমন রূপে লক্ষ্মী তেমন গুণে সরস্বতী। তার রূপ আর গুণে আমি প্রথম দিন থেকেই মুগ্ধ। মেজ জা রত্না ছিলেন একটু ভিন্ন স্বভাবের, লোভী ও ছল চাতুরিতে অভ্যস্ত। সেটা আমি আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম। বিনা পরিশ্রমে বাড়িতে ও সমাজে নাম কামানোর প্রচেষ্টা ছিল তার। এই নিয়ে প্রায় আমাদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলত। প্রজ্ঞা সুন্দরী দেবীর জন্ম এক ধনী পরিবারে। তার বাবা মা ছিলেন ভিয়েন পরিবারের। ভিয়েনের অর্থ মিষ্টি প্রস্তুতকারক। আমার বড় জায়ের থেকেই শুনেছিলাম যে আমার শ্বশুর মশাই এবং তার মা তাকে যখন দেখতে গিয়েছিলেন, প্রজ্ঞা সুন্দরীর হাতে বানানো রসমালাই খেয়ে তারা এত মুগ্ধ হয়েছিলেন যে সেই মুহূর্তেই তাকে বাড়ির বড় বউ হিসেবে পছন্দ করে ফেলেন। বিয়ের পর ঠাকুমা শাশুড়ি তাকে পরিবারের আশীর্বাদ স্বরূপ একটি বিশেষ স্বর্ণখচিত বেনারসি শাড়ি দেন। সেই শাড়ির রূপ বর্ণনা করা খুবই মুশকিল, যেন রক্ত লাল রঙে মোড়ানো, আঁচলও পাড়ে সোনা রূপোর কাজ। বড় জা প্রায়ই সেই শাড়ি পরতেন, আর তিনি যখন সেই শাড়ি পরে বাড়িতে হেঁটে বেড়াতেন মনে হতো যেন এক আলোর ছটা বাড়িতে ঝলমল করছে। তার চলা ফেরা সাজগোজে বাড়ির সবাই মুগ্ধ ছিল। প্রজ্ঞা সুন্দরীর সবচেয়ে বড় পরিচয় ছিল তার রান্নার গুণ। বিশেষ করে রসমালাই তৈরিতে তার হাত ছিল অসাধারণ। এই রসমালাইয়ের চাহিদা এতটাই বেড়েছিল যে আমাদের মিষ্টির দোকানের ময়রাদের সেই রেসিপি শেখানো হয়েছিল। এখানে আগে বলা হয়নি যে আমাদের শ্বশুরবাড়ির লোকেরাও নামি মিষ্টি প্রস্তুতকারক, আর ওই রসমালাইয়ের জন্যে আমাদের দোকানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রজ্ঞা সুন্দরী দেবী নিঃসন্তান ছিলেন। এইভাবেই দিন কাটছিল। হঠাৎ করেই প্রজ্ঞা সুন্দরী দেবীর শরীর খারাপ হতে শুরু করে। একের পর এক ডাক্তার, কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনোভাবেই তাকে সুস্থ করা গেল না। শরীরের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, তবু তিনি তার প্রিয় শাড়িটা কখনোই ছেড়ে রাখতেন না। তিনি সেটাকে তার বিছানার মধ্যে নিয়ে শুতেন, যেন তার জীবনের সব কিছু সেই শাড়ির মধ্যে মিশেছিল। এমনকি তার বিখ্যাত রসমালাইয়ের রেসিপির খাতাটি নিজের কাছেই রাখতেন, কাউকে দেখতে দিতেন না। অবশেষে এক অমাবস্যার রাতে
সময়টা তখন রাত 10:20। প্রজ্ঞাসুন্দরী দেবী ইহলোক ত্যাগ করেন। তার চলে যাওয়ার পর আমাদের বাড়িতে এক গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার সেই কাঙ্ক্ষিত স্বর্ণখচিত বেনারসি শাড়ি, রান্নার খাতা আর কিছু গয়না, আর সর্বোপরি সেই রসমালাইয়ের রহস্যময় রেসিপি। বড়জার মৃত্যুতে আমাদের বাড়িতে যেন সবকিছু থমকে গেল, কিন্তু মেজজা রত্নার মনে তখনই এক অন্যরকম আশা জেগে উঠল। বড়জা চলে যাওয়ায় এখন বাড়ির দায়িত্ব তার কাঁধে। উত্তরাধিকার সূত্রে মেজ ভাইয়ের বউ পেলেন সেই বেনারসি শাড়ি আর রান্নার খাতা। তবে রান্নার খাতাটা তিনি এক প্রকার হাতিয়েই নিয়েছিলেন। রত্না যখন সেই বেনারসি শাড়িটা ব্যবহার করতে শুরু করল, তখন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে আমার শ্বশুর বাড়িতে। শাড়িটা যেখানেই রাখছেন সেখানে আর পাওয়া যাচ্ছে না। যেমন ধরা হোক, যদি সে শাড়িটাকে খাটে রেখে যায়, ফিরে এসে দেখছে যে সেই শাড়িটা সোফার ওপর রাখা রয়েছে, না হলে অন্য কোথাও। শাড়ির রং আগের থেকে অনেক ফ্যাকাশে হয়ে গেছে। একদিন তো এমনই হলো যে শাড়িটা রত্না খুঁজেই পাচ্ছে না। শেষমেশ পাওয়ার পর রত্না দেখল যে শাড়ির পাড়ে রূপোর কাজগুলো কেমন যেন গায়েব হয়ে যাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন যে কেউ কি সেই সব চুরি করে নিচ্ছে নাকি। তিনি তখন ঠিক করলেন স্বর্ণকারের কাছে গিয়ে সেই সোনার কাজগুলো খুলিয়ে নেবেন। কিন্তু যখনই রত্না স্বর্ণকারের কাছে সেই শাড়ি নিয়ে যাওয়ার চিন্তা করলেন, তখনই শুরু হলো একের পর এক ভয়ঙ্কর ঘটনা। রাত নামলেই সকলে শুনতে পেত যে বাড়ির ছাদে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। শুধু হাঁটছে এমন নয়, যেন দাপিয়ে বেড়াচ্ছে। পরক্ষণেই শোনা যেত বাড়ির উঠোনে কেউ যেন দৌড়াদৌড়ি করছে। অনেকেই দেখত একটি মেয়ের অবয়ব কখনো ছাদে কখনো বাড়ির উঠোনে ঘোরাফেরা করছে। ছাদে এবং উঠোনের সেই জায়গায় আলো না থাকায় কে যে দৌড়ে বেড়াচ্ছে সেটা দেখা যেত না। এদিকে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রান্নাঘর থেকে হঠাৎই বাসনের শব্দ শুনতে পাওয়া যায়। বলাই বাহুল্য সেই সময় রান্নাঘরে কেউ থাকতো না। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, অনুভব করা যেত কেউ যেন মিষ্টি বানাচ্ছে। সেই রসমালাইয়ের ঘ্রাণ রান্নাঘর থেকে ভেসে আসতো, কিন্তু সেখানে গেলে কাউকেই দেখতে পাওয়া যেত না। কোথায় রসমালাই, কোথায় কি, কেউ কোথাও নেই। প্রজ্ঞাসুন্দরী দেবীর রেসিপিতেই দোকানে রসমালাইয়ের বিক্রি বেড়েছিল, কিন্তু সেই দোকানের রসমালাইয়ের চাহিদা কমে যায়। কারণ অদ্ভুত ব্যাপার, গ্রাহকরা বলছে সেই রসমালাইয়ের স্বাদ নাকি বদলে গেছে। আমার মেজজা রত্না দোকানে গিয়ে ময়রাদের পরামর্শ দেয়, কিন্তু তাতে রসমালাইয়ের স্বাদ আর গুণমান আরও কমতে থাকে। আর এতে রত্নাকে শ্বশুরমশাইয়ের থেকে ভৎসনা শুনতে হয়। এদিকে রত্না ভয় মানসিক ভারসাম্য হারাতে থাকে। রাতে ঘুমের মধ্যে কেউ যেন তার গলা চেপে ধরছে আর বলছে, আমার শাড়ি আমাকে ফিরিয়ে দে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ আয়নায় বড়জার প্রতিচ্ছবি দেখে রত্না আতঙ্কে চিৎকার করে উঠল। সে বাড়িতে সকলের কাছে দৌড়ে গিয়ে জানায় তার বড়জা প্রজ্ঞাসুন্দরী দেবীর অতৃপ্ত প্রেতাত্মা বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সারা বাড়ি জুড়ে আতঙ্কের ছায়া নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আমার শ্বশুরমশাই একদিন এক নামকরা তান্ত্রিককে ডেকে আনেন বাড়িতে। তিনি এসে বুঝতে পারেন যে অবশ্যই কোনো প্রেতাত্মার আবির্ভাব এই বাড়িতে ঘটেছে। এক অমাবস্যার রাতে সেই তান্ত্রিক বাবাজি পুজোয় বসলেন। বেনারসি শাড়ি, রান্নার খাতা, গয়না আর অদ্ভুত ব্যাপার। সেই তান্ত্রিক বাবাজি বললেন রসমালাইয়ের সমস্ত উপাদান যেন পুজোর জায়গায় উপস্থিত করা হয়। তার আদেশে তাই করা হয়েছিল। মন্ত্র বলে তান্ত্রিক বড়জার আত্মাকে আহ্বান করলেন। উপস্থিত সকলেই থমকে দাঁড়িয়ে দেখছিলাম, যেখানে পুজো হচ্ছে সেখান থেকে কিছুটা দূরে ছাদের এক অন্ধকার কোণে এক অবয়ব এসে উপস্থিত হয়েছে।
অল্প আলোতেও তাকে চিনতে কারুর ভুল হয়নি যে সে মৃত প্রজ্ঞা সুন্দরী দেবী। তারই অতৃপ্ত প্রেতাত্মা সেখানে এসে হাজির হয়েছে। তান্ত্রিক তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাইছো? এই বাড়ির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এই বাড়ির শান্তি তুমি ফিরিয়ে দাও। পরিবর্তে তুমি কি চাও তুমি বলো। বড়জার আত্মা বলে উঠল, আমার শাড়ি আর আমার ওই খাতা আগুনে পুড়িয়ে ফেলো, তাহলেই এই বাড়ি আমার প্রকোপ থেকে মুক্তি পাবে। তান্ত্রিক বাবাজি সেই বেনারসি শাড়িটা আর প্রজ্ঞা সুন্দরী দেবীর খাতা আগুনে আহুতি দিলেন, আর ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে এলো। প্রজ্ঞা সুন্দরী দেবীর অতৃপ্ত প্রেতাত্মার আবির্ভাবে সেই ছাদের পরিবেশ যেন ভারী হয়ে উঠেছিল, কিন্তু এখন সেই অবয়ব অদৃশ্য হয়ে গেছে। তান্ত্রিক বাবাজি তার পুজো শেষ করার পর সেই দিন রাতে আমাদের বাড়িতেই ছিলেন, আর পরদিন সকালে তিনি সকলকে আশীর্বাদ করে তিনি ফিরে যান। এরপর থেকে কোনো ভৌতিক ঘটনা আমার শ্বশুর বাড়িতে ঘটেনি। অদ্ভুত ব্যাপার, দোকানের রসমালাইয়ের স্বাদ ফিরে এলো, আবার মিষ্টির চাহিদা বাড়তে থাকলো। আমার শ্বশুর বাড়িতে এখনো সেই বেনারসির গল্প, এই ঘটনা এখনো সবার মুখে মুখে প্রচলিত। বড়জার অভিশপ্ত সেই শাড়ি থেকে মুক্তি পাওয়ার পর আমাদের বাড়িতে শান্তি ফিরে এসেছিল। কালের নিয়মে সবাই সেই ঘটনা হয়তো ভুলে যেতে পারে, কিন্তু আমি যে ঘটনা প্রত্যক্ষ করেছি আমার নিজের চোখে, সেই বিভীষিকাময় ঘটনা আমি কোনো দিনও ভুলতে পারবো না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম আমরা। এরকমটা শোনা যায় যে মৃত ব্যক্তির প্রিয় জিনিস কখনো ব্যবহার করতে নেই, সেটা ফেলে দিতে হয় জলে বা আগুনে পুড়িয়ে ফেলতে হয়। এরকম অনেকের মান্যতা আছে, অনেকে আবার মানে না। তবে আমি অনেক জায়গা থেকে শুনেছি যে মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করতে নেই। আত্মীয় স্বজনদের মধ্যে নয়, বাইরের লোকেদের মধ্যে বিলিয়ে দিলেও কোনো অসুবিধে নেই, তবে পরিচিতির মধ্যে সেই সব জিনিস ব্যবহার না করাই উচিত। কেমন লাগলো তোমাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে। যারা নতুন শুনছো আমার এই ঘটনা, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন করে যাও। তোমরাও যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com-এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো। তবে হ্যাঁ, প্রত্যেক এপিসোডেই বলি যে তোমরা যখন ঘটনা পাঠাবে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বা যেখান থেকে হোক তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। তাহলে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সেলিম মোল্লা। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 258 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। রাজদা, আপনাকে কোটি কোটি ধন্যবাদ আমার বলা দ্বিতীয় ঘটনাটা আপনার চ্যানেলে পড়ে শোনানোর জন্য। আমি আপনার থেকে অনুমতি চাইলাম আমার তৃতীয় গল্প, যেটা আমার বড় মায়ের সাথে ঘটে গিয়েছিল, সেই ঘটনাটা বলার জন্যে। এই ঘটনা আমার বড় মার মুখেই শোনা। আমরা যখন ছোট ছিলাম, বড় মা আমাদের বাড়ির সামনের যে নদী, সেই নদীর ওপারে একটা ইয়েতিমখানার মাদ্রাসায় রাঁধুনির কাজ করত। বড় মা বেলা 2টোর সময় রান্না করতে যেত, আর কাজ শেষ করে ফিরতে বেশ রাত হয়ে যেত তার। একদিন হয়েছে কি, ইয়েতিমখানায় কিছু সম্মানীয় মেহমান আসেন এবং সেদিন মাদ্রাসার ইসলামিক একটা কনফারেন্স ছিল। রান্নার কাজও ছিল বিস্তর। ইয়েতিমখানার বাচ্চাদেরকে খাওয়ানোর পাঠ শেষ করে বড় মা নিজেও খাওয়া দাওয়া করে কিছু খাবার টিফিন ক্যারি করে প্যাক করে নিয়ে যখন বাড়ি ফিরছেন, তখন অনেকটাই রাত হয়ে গেছে। শীতকালের রাত। নদীর ওপারের সেই লোহার ব্রিজটা পেরিয়ে বড়মার সামনে এসে পড়ল সেই গোরস্থান। যারা আমার আগের ঘটনাগুলো শুনেছ তারা এই লোহার ব্রিজ আর গোরস্থানের কথা অবশ্যই জানো। বড়মা আমার মতোই শর্টকাট নিল সেই ইট ভাটার রাস্তায়। বড়মার গা ছমছম করছিল। তার মনের মধ্যে কেন জানি না খুব ভয় করছিল সেদিন।
আর সেই জন্যই সে দ্রুত হাঁটছিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, আমাকে দুটো ভাত দিবি, বড্ড খিদে পেয়েছে। এ কথা শুনে বড় মার তো প্রাণ যায় যায় অবস্থা। এত রাতে তার কে পিছু নিল? বড় মা দ্রুত হাঁটছিল, এবার তিনি ছুটতে আরম্ভ করলেন। অবশেষে ছুটতে ছুটতে তিনি 3 মাথার মোড়ে এসে পড়েন। আর সেইখানে পৌঁছে তিনি উপলব্ধি করলেন যে তিনি আর নড়তে পারছেন না, তাকে যেন কেউ বেঁধে ফেলেছে। শত কষ্ট করেও এক পাও ওঠাতে পারলেন না। এমন সময় আমার বড় মার পিঠে কেউ সজোরে লাথি মারল, আর সেই লাথির জোরে সে হাত পা ছড়িয়ে রাস্তার ওপর আছড়ে পড়ে। হাতে থাকা সমস্ত খাবারের টিফিন গাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তায়। সেই রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, দূরে একটা টিমটিমে আলো জ্বলছে। বড় মা দেখলেন 5-5টা 4 পেয়ে জানোয়ার তার দিকে এগিয়ে আসছে। মুখ দিয়ে তারা একটা বিভৎস শব্দ করছে। তিনি প্রথমে ভাবলেন এ নিশ্চয়ই কুকুর, কিন্তু কোনো কুকুর কি এত জোরে লাথি মারতে পারে? অন্ধকারে চোখ সয়ে যাওয়াতে বড় মা যেটা দেখল সেটা দেখার জন্যে সে একেবারেই প্রস্তুত ছিল না। সে দেখল 5টা অবয়ব, যাদের আয়তন কিনা অনেকটাই লম্বা, কিছুটা মানুষের মতোই দেখতে, কিন্তু গায়ে অনেক বড় বড় লোম। সেই অবয়ব দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। সেই অদ্ভুত দৈত্যাকার মনুষ্যাকৃতির মতো অবয়বগুলো রাস্তায় ছিটিয়ে পড়া খাবারগুলো খেতে আরম্ভ করলো। আর যখন তারা সেই খাবারগুলো খাচ্ছে, তাদের দাঁত আর বড় জিহবা দেখে বড় মা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তিনি কতক্ষণ ওখানে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন তার জানা নেই, কিন্তু সেই রাস্তা দিয়ে কয়েকজন লোক আসাতে তারা বড় মাকে সেই রাস্তায় পড়ে থাকতে দেখে। বড় মা সেই পাড়ার সকলের পরিচিত হওয়ায় তাকে তারা তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু এরপর বড় মার শরীর প্রচণ্ড খারাপ হতে থাকে। 3 মাস বড় মা বিছানা থেকে উঠতে পারেনি। এক্স-রে করে জানা গিয়েছিল যে বড় মার কোমরের হাড় ভেঙে গিয়েছে, আর এমনভাবেই ভেঙেছে যে সেটা জোড়া লাগতে বহু মাস লেগে যাবে। বড় মার কোমরের হাড় ভাঙার কারণ কি সেই লাথি? যে লাথি হয়তো সেই দৈত্যাকৃতি অবয়বগুলোর মধ্যে একজন মেরেছিল আমার বড় মাকে, সেটা আজও আমাদের পরিবারের কাছে রহস্যই রয়ে গেছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল সেলিম মোল্লার পাঠানো একটা অদ্ভুত ঘটনা। সত্যি সেই অবয়ব বা সেই প্রাণী কি বলবো আমি নিজেও জানি না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত, সেগুলো কি হতে পারে। সেলিম আমাকে আরো লিখেছে যে রাজদা শোনানোর মতো ঘটনাটা হলে অবশ্যই শোনাবেন। আপনার গলায় গল্পগুলো শুনতে তো বেশ ভালোই লাগে। আপনাকে বলি যে আপনার বলা আমার দ্বিতীয় ঘটনাটা আমার পরিবারের প্রত্যেকে এবং আশেপাশের প্রতিবেশীরা আমার ঘরে হোম থিয়েটারে চালিয়ে শুনেছে এবং খুব ভয় পেয়েছে। থ্যাংক ইউ সেলিম। তুমি আরো আমাদেরকে এরকম ঘটনা পাঠাও। তোমার পাঠানো ঘটনা সকলের ভালোই লাগছে। অবশ্যই তোমরাও জানাবে যে তোমাদের কেমন লাগলো ঘটনাটা, আর আজকের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। তাহলে চলে যাব আজকের শাউট আউটের দিকে। মোহাম্মদ মঞ্জু কমেন্ট করেছে, খুব ভালো লাগছে ভাই, আমি গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে লিখছি। কমেন্ট করেছে আরফিন খাতুন। নবনীতা দে লিখেছে, আজকের দুটো ঘটনাই দারুণ ছিল। প্রথম ঘটনাটা খুবই মর্মান্তিক, আর সেকেন্ড ঘটনাটা অসাধারণ লাগলো। সেকেন্ড পার্টের অপেক্ষায় রইলাম। কমেন্ট করেছে হালিমা বিনতে নূর, রাজু রয়, সুদেশনা সিনহা রয়। মঙ্গল মুখার্জি লিখেছে, দাদা খুব ভালো হয়েছে, অসাধারণ। কমেন্ট করেছে জয়া বণিক, আশিস কুমার দে, তন্ময় মণ্ডল, রাখি ধারা, শাহানুর ইসলাম, ইসমাইল কমেডি লিখেছে অনেকদিন পরে কমেন্ট করে দিলাম। কমেন্ট করেছে অর্পিতা সরকার, লিখেছে সেকেন্ড পার্ট চাই দাদা, খুব ভালো লাগলো। এস জে ব্লগ লিখেছে, ঘটনা দুটোই ভালো লাগলো ভাই, অদৃশ্য
পুলিশের ঘটনার সেকেন্ড পার্ট শুনতে চাই। কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, সোমা সাহা, রিয়া সর্দার, তন্ময় মণ্ডল, কমেন্ট করেছে অভিজিৎ ভৌমিক, চুমকি ঘোষ, মোনালিসা সিং, রাতুল দে, অমৃতা ব্যানার্জি, স্বপ্না বিশ্বাস, পাপড়ি চক্রবর্তী লিখেছে একটু দেরি হয়ে গেল ভাই, লাইক কমেন্ট করে শুনছি দাদা, আজও খুব ভালো আর ভয়ের হবে জানি ঘটনা, তাই তৈরি ভয় পেতে। কমেন্ট করেছে মৈনাক সান্যাল, নো ওয়ান, শ্যাডো ওয়ারিয়ার, গীতা গোস্বামী, নবনীতা পণ্ডিত, ইন্দ্রজিৎ, সোমনাথ দাস, অজন্তা হোল লিখেছে প্রথম ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো, আর দ্বিতীয় ঘটনা কি ভয়ঙ্কর ঘটনা, এর শেষটা শুনতে চাই রাজ। কমেন্ট করেছে মনীষা পান্ডা, দীপা সরকার, PRS এন্টারপ্রাইজ লিখেছে কি ইফরিতের ঘটনা শুনবো না, পুরোটা পারবো না শুনতে। না না, অবশ্যই পুরোটা শুনতে পাবে, খুব শিগগিরই সেকেন্ড পার্টটা আসছে। কমেন্ট করেছে অভি স্টুডিও, তিথিস ব্লগ লিখেছে দাদাভাই সব ঘটনাই শুনি, তবে কিছুদিন হলো কমেন্ট করা হয় না, আজ অনেক দিন পর কমেন্ট করলাম। না না, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা রেগুলার কমেন্ট করো তারা তো অবশ্যই কমেন্ট করবে, এবং সকলে যারা ঘটনা শুনছো প্রত্যেকেই কমেন্ট করবে, লাইক দেবে, এইটুকু তো রিকোয়েস্ট তোমাদেরকে করতেই পারি। কমেন্ট করেছে পিন্টু ধারা, কেদারনাথ শীল, তনুশ্রী ব্যানার্জি লিখেছে প্রথম ঘটনাটা প্যাথেটিক, এইভাবে সুইসাইড মা বাবাকে কোথায় আঘাত করে বলে বোঝানো যায় না। সেকেন্ডটা দারুণ ছিল, পরের পার্টটা যেন খুব তাড়াতাড়ি আসে, ভালো থেকো সবাই। কমেন্ট করেছে রাজু রয়, রাজেন রয়, শ্রেষ্ঠা দত্ত, সোনালি লিখেছে আমার একটা ঘটনা আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও রাজদা, আজকের ঘটনাটা খুবই ভালো ছিল, কন্ট্যাক্ট নাম্বার তোমাকে পাঠিয়ে দিয়েছি অলরেডি, তুমি সেখানে তোমার ঘটনা পাঠিয়ে দিও। কমেন্ট করেছে সুব্রত সিনহা, কেদারনাথ শীল, আর একলা পথের পথিক রে ভাই। এই সব কটা কমেন্টই এসছে কুফরি কালাম পড়া ফকিরের ইফরিত জিনের হাতে মৃত্যুর ঘটনা প্রেতপক্ষের 256 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। নমস্কার বন্ধুরা, প্রেতপক্ষের আরেকটা ভিডিও এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ঝটপট বসে গেছো। তোমরা কি তৈরি ভয় পেতে? তাহলে চলে যাই আজকের প্রথম ভিডিও ক্লিপে। তিনজন বন্ধু একজনের বাড়িতে একত্র হয়েছে একটা গেট টুগেদার করার জন্যে। তারা তাদের সমস্ত ভালো মুহূর্ত ভিডিওতে রেকর্ড করে রাখতে চায়, কিন্তু যেটা সেই দিন তাদের সাথে ঘটতে চলেছিল সেটা কোনো হরর মুভির ঘটনার থেকে কম কিছু নয়। যার বাড়িতে সবাই একত্র হয়েছে সে একটা নতুন ভিডিও ক্যামেরা কিনেছে, এবং সেই ভিডিও ক্যামেরাতেই সব রেকর্ড করছিল সে। আর সেই ভিডিওতে সেই ভয়াবহ ঘটনা ধরা পড়ে। চলো সেটাই এবার দেখে নিই। Me gusta. Hola. Qué divina tu cámara. ¿Te gusta? Mía, boluda. A nadie me regaló. Me regaló mi mamá. Escucha, trae mate. Hace mate. Dale, dale. Mira. Aguanta que Mira, todo. la usa. Ahí está. Ajá. Dale. Te compras si no se usa. Escucha, ¿qué pasó con Gaby? Te cuento lo que pasó. Gaby tuvo un accidente. ¿Qué le pasó? Chocó con la moto. Con la moto del papá. No. ¿Con quién iba? Con la moto. Vamos a jugar juego. No. No, dale. Eso está por... Y para eso vinimos más o menos. Dale. No, qué crosa. Vinimos a visitar para eso. Dale, claro. Claro, boludo. Estábamos jugando con eso anoche. Dale. Y vamos a grabar con tu cámara. Dale. Dale, vamos. Pará. Saca eso ahí. Ay, para. Ay, no, tráele más allá. A ver. Ay, estamos entonces. Acá. Ahí. Más frío tu mate. Ahí. Más o menos. Ahí. Ahí se deja, ahí está. Feliz. Para preguntar, yo tengo más experiencia. Pregunta. ¿En serio lo estás usando? Sí, ¿En serio?
আমরা দেখতে পেলাম যে তারা একটা কাগজ নিয়ে একটা উইজি বোর্ড তৈরি করেছে আর আত্মা ডাকার প্রক্রিয়া আরম্ভ করতে যাচ্ছিল। তারা একবার সেখান থেকে উঠে যায় আর তারপর যখন তারা ফিরে আসে সেই টেবিলে রাখা গ্লাসটা একবার নড়ে ওঠে আর সঙ্গে সঙ্গে ঘরের লাইটটাও নিভে যায়। সত্যি কি তাহলে কোনো অতৃপ্ত প্রেতাত্মা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল? সেটা সত্যিই জানা যায়নি। যে জিনিসগুলো আমরা জানি না বা যে জিনিসগুলোতে কি ভয় বা কি ঝুঁকি লুকিয়ে রয়েছে সেগুলো কিন্তু একেবারেই করা উচিত নয়। আমরা দেখতেই পেলাম তার পরিণাম কি হতে পারে। আমি ব্যক্তিগতভাবে একদমই রেকমেন্ড করি না এরকম উইজি বোর্ড প্ল্যানচেট, আমি একেবারেই রেকমেন্ড করি না। যারা আমার ছোট বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য স্পেশালি বললাম। চলে যাচ্ছি দ্বিতীয় ভিডিও ক্লিপে। এবার দেখতে চলেছি দুজন বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা যেটা ভিডিওতে ধরা পড়েছে। যে বন্ধুর বাড়িতে তারা গিয়েছিল সেখানে নাকি অদ্ভুত ভৌতিক অলৌকিক যাই বলো না কেন সেই সব ঘটনা প্রায়শই ঘটে যায়। কারুর হেঁটে বেড়াবার শব্দ, জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাওয়া, জিনিস হারিয়ে যাওয়া, আবার পরে সেটাকে খুঁজে পাওয়া, এগুলো হতেই থাকে তার বাড়িতে। তারা সবাই মিলে একটা মুভি দেখছে আর তখনই ঘটে যায় একটা ঘটনা, সেটাই এবার দেখে নেব। Alors, on vient de mettre pause au film, ça a couru à l'étage, et ça bouge de ouf. Lucas, tu vas voir. C'est grave chelou que ça bouge sans rien. Ça va se casser la gueule. C'est hyper flippant. Ça s'arrête pas, hein. Faut qu'on aille voir. Vas-y. Je l'attends en bas. Bah, viens. C'était une blague. Merde, ta chambre. C'est déjà bien flippant. La chambre rouge. Et donc là, il y a Mimi qui nous a rejoint. Donc là, on est sur le reportage maison hantée. Je tiens à préciser qu'on a entendu quelqu'un littéralement courir à l'étage. C'était pas le chat, évidemment, il était avec nous. On n'a rien dans la chambre. Là, c'est quoi comme chambre? C'est la chambre d'amis. Mais on s'en sert quasiment. C'est hyper flippant. Ok, donc là, il y a littéralement une porte ouverte. Ce qui est. C'est... Ouais, bah, normalement, c'est le placard qui est fermé. C'est le placard où j'ai mis tout le bordel que j'ai emménagé. Puis c'est allumé, mais c'est pas allumé normalement. C'est quoi ce délire? তারা ভালো করে সারা বাড়ি ছানবিন করে দেখলো যে কি ব্যাপার, কিন্তু কিছুই খুঁজে পেল না। তারা গেস্ট রুমটাও ভালো করে দেখলো, সেখানেও কিন্তু কিছুই পেল না। তারা সবাই মিলে যখন নিচে নেমে আসছে তখনই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা, সেটাই এবার দেখে নিই।
কারুর পায়ের শব্দ শুনতে পেলাম। যে পোষা বেড়ালটা এই বাড়িতে ছিল সেও কোনো কিছুর উপস্থিতি অনুভব যে করেছে সেটাও বোঝা গেল। তারপর শেষে একটা ধরাম করে বীভৎস আওয়াজ হয়। আওয়াজটা আসে সেই গেস্ট রুম থেকে, কিন্তু গেস্ট রুমে তো কেউ নেই। তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? কেউ যেন মনে হচ্ছে হাই হিল পরে হাঁটছে, আবার কখনো মনে হচ্ছে কোনো ঘোড়ার খুঁড়ের আওয়াজ। তোমাদের কি মনে হয় এই বাড়িতে কি ঘটে যাচ্ছে? এই বাড়িতে কি সত্যি ভূত প্রেতের বাস আছে? তোমরা কমেন্ট করে জানিও। কেমন লাগলো দ্বিতীয় ভিডিও ক্লিপটা? মানে সবাই মিলে একটা মুভি দেখতে গেছে একটা বন্ধুর বাড়িতে, সেই বাড়িতে কিন্তু অদ্ভুত সব ঘটনা প্রায়শই ঘটে যায়, আর এই দিনেও ঘটলো। চলে যাচ্ছি 3 নম্বর ভিডিও ক্লিপে। রাত অনেক হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা শুয়ে রয়েছে। রাত তখন 3:33। এই সময়টাকে নাকি অনেকেই খারাপ সময় বলে মনে করে, আর কেন খারাপ সেটা ভিডিও দেখলেই জানতে পারবে। আমরা দেখতে পেলাম একটা খেলনা যার মধ্যে মিউজিক বাজে, সেটা হঠাৎ করেই বেজে উঠল। দরজা খোলার আওয়াজ পেলাম, আর শেষে কেউ বাচ্চাটার খাট ঝাঁকিয়ে দিয়ে চলে গেল, আর তাতেই বাচ্চাটা প্রচন্ড ভয় পেয়ে যায়। যেটা হলো সেটা কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কেননা এটা আমার বোধ বুদ্ধির বাইরে। এই 3টে ভিডিও ক্লিপ দিয়ে আজকের এপিসোড সাজিয়েছিলাম। তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন ভিডিও ক্লিপটা তোমাদের সব থেকে বেশি ভয় লেগেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কিছু ভিডিও ক্লিপ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।